আমাকে বলা হয়েছে আমি সুদখোর। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্রীভাবে সুদখোর বলা হয়। মজার ব্যাপার হচ্ছে, মোহাম্মদ ইউনূসকে যারা পছন্দ করেন তাদের বেশিরভাগই জানেন না ডক্টর ইউনূসের সুদের ব্যবসা নেই। গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত হলেও গ্রামীণ ব্যাংকে তার 1 টাকার মালিকানাও নেই, শেয়ারও নেই, কখনো ছিলই না। ডক্টর ইউনূস সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানা যায়, সারা পৃথিবীর 107টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার রয়েছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রোফাইন্যান্স সম্পর্কিত তত্ত্ব, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল। জিনিসটা আপনার আমার কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইক্রোফাইন্যান্সের মূল ধারণার ভিত্তি হচ্ছে এটা: এই ব্যবসার কেউ মালিক হতে পারবে না, সম্পূর্ণ নন প্রফিট তথা অলাভজনক, যেটাকে তিনি সামাজিক ব্যবসা বলে থাকেন। নির্দিষ্ট কোনো মালিক নেই, জনগণই এর মালিক। বাইরে থেকে অনুদানের টাকা এনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজে এটি প্রতিষ্ঠা করলেও প্রতিষ্ঠানে তার 1 পয়সারও মালিকানা রাখেননি, বরং এর 25% মালিকানা সরকারের এবং বাকি মালিকানা গরিব মানুষের। নিজের প্রতিষ্ঠিত ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র $300 বেতনে চাকরি করতেন। কোম্পানিকে এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যাতে কেউ এর একক মালিক হতে না পারে। কোম্পানি অধ্যাদেশ 28 ধারা অনুযায়ী তিনি এটি রেজিস্ট্রেশন করেন। শুধু যে গ্রামীণ ব্যাংকে তিনি মালিকানা রাখেননি তা কিন্তু না। জর্জ সরোস, টেলিনরদের এনে তিনি গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেছিলেন। তার কথায় তার বিলিয়নিয়ার বন্ধুরা গরিবদের উন্নতির জন্য ফান্ড দেয়। অনেকেই জানেন না গ্রামীণ টেলিকমকে নন প্রফিট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানেও তিনি নিজের জন্য 1% মালিকানাও রাখেননি। তিনি চাইলে ইজিলি 10 থেকে 15% মালিকানা নিজের জন্য রেখে দিতে পারতেন, অথচ লাভের 1 টাকাও যাতে নিজের কাছে না আসে সেটা নিশ্চিত করেন তিনি। তার প্রতিষ্ঠিত সরকার নিয়ন্ত্রিত গ্রামীণ ব্যাংকে এখনও সুদের হার বাংলাদেশে সর্বনিম্ন, অথচ স্বাভাবিকভাবে আপনার মনে হবে গ্রামীণ ব্যাংকের মতো সুদ বোধহয় কেউ নেয় না। আর নিশ্চয়ই এই টাকায় প্রফিট করেন ডক্টর ইউনূস। আসলে আমাদের দেশের মানুষ এসব কল্পনাও করতে পারেন না। একজন মানুষ ব্যবসা করবে অথচ সেখান থেকে নিজে কোনো লাভ করবে না, এমন কথা আমরা ভাবতেই পারি না। আমরা ভাবতে পারি কেবল টাকা কামানোর কথা। যেমনভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, টাকা কামানোতে আছে সুখ শান্তি, অন্যের উপকারে আছে প্রশান্তি। ওনার ভাষায় নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, তবে অন্যের উপকার করা হচ্ছে সুপার হ্যাপিনেস। মোহাম্মদ ইউনূস মনে করেন, সবাই এককভাবে সম্পত্তির মালিক হতে থাকলে গরিব আরও গরিব হয়ে যাবে, ধনী আরও ধনী হবে, ফলে বিশ্ব ব্যবস্থা অচল হয়ে পড়বে। এই বিশ্বাস থেকেই তিনি সব নন প্রফিট বা অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন। নিজের কোনো মালিকানা রাখেননি। এরকমটা কি আপনি ভাবতে পারেন? আপনি বাংলাদেশের যে কোনো কোম্পানি দেখেন, তাদের সব নিজেদের মালিকানা, কিন্তু মোহাম্মদ ইউনূস সেটা করেননি। তার প্রতিষ্ঠিত কোম্পানিতে নিজের বা পরিবারের কাউকে রাখেননি, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে নিজের মালিকানা রেখে ইজিলি বিলিয়নিয়ার হয়ে যেতে পারতেন খুব সহজেই। তার প্রায় সব বন্ধুবান্ধব বিলিয়নিয়ার, মাল্টি বিলিয়নিয়ার, তিনি সেদিকে যাননি। এবার অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়ের উৎস কি? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। স্পিচ দেয়া তথা বক্তৃতা দেওয়ার জন্য তাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। তার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় $75,000 থেকে $1,00,000 মতো, কখনো কখনো আরও বেশি। বিশ্বের নামি দামি প্রতিষ্ঠানগুলো তাকে নিয়ে যান তার বক্তব্য শুনতে। তাকে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনার জন্যও ডাকা হয়। 2024 সালের ফ্রান্স অলিম্পিকের আয়োজক কমিটির 3 জনের একজন হচ্ছেন মোহাম্মদ ইউনূস। সেখানে আরও একজন হলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 2026 সালে ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা তাকে পাওয়ার জন্য তদবির করছেন, যাতে তিনি পরামর্শ দেন। এদিকে আমরা মনে করি গ্রামীণ ব্যাংক আর গ্রামীণ টেলিকমের মতো ওনার প্রতিষ্ঠিত কোম্পানি থেকে টাকা পান তিনি। আরও জানা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু অনুমতি পাননি। তিনি বললে পৃথিবীর সেরা সেরা প্রফেসররা সেখানে এসে ক্লাস নিয়ে যেতেন। তিনি ডাকলে এমনকি বিল গেটস কিংবা আমেরিকান প্রেসিডেন্টও তার ইউনিভার্সিটিতে স্পিচ দিতে চলে আসতেন, কিন্তু তাকে সেই ইউনিভার্সিটি করতে দেয়া হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত জানবেন, আপনার মনে হবে দেশ এবং জাতি হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিজার্ভই করি না। সবশেষে আপনার জন্য একটি প্রশ্ন, আপনি কি জানতেন মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ টেলিকমের মতো নিজের প্রতিষ্ঠিত কোম্পানিগুলোতে নিজের জন্য কোনো শেয়ার রাখেননি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।